আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বর্তমানে যে সো কল্ড ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে এবং বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে, আদালত প্রক্রিয়ার নামে, বিচারিক প্রক্রিয়ার নামে, এই বিচারিক প্রক্রিয়ায় যত রায় হবে সবগুলো অবৈধ। কেন? কারণ বর্তমানে আদালত প্রক্রিয়া স্বাধীন নয়। বর্তমানে এই যে ট্রাইব্যুনাল করে বিচার করা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতা কর্মীদের, এই ট্রাইব্যুনালে যে আইনগুলোকে অনুসরণ করে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে তা সম্পূর্ণ আসলে অবৈধ। বিচারকরা যারা বসেছেন তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরুদ্ধ এবং তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে, বিশেষ করে বিএনপি এবং জামাতের সাথে সম্পৃক্ত। যারা এখানে আইনজীবী হিসেবে কাজ করছে সরকারের পক্ষে, তারা সবাই আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আমাদের সংবিধান বিরোধী, স্বাধীনতা বিরোধী, তারা দেশদ্রোহী। দেখুন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি না, আমি বিএনপিকেও ছেড়ে কথা বলি না, আমি কোনো নেতাকে ছেড়ে কথা বলি না। আওয়ামী লীগ আমাকে 2 টাকা দেয় না এ কথাগুলো বলার জন্য। আমি যা বলি তা নিউট্রালি এবং অনেস্টলি বলি। আমি মনে করি আমার শত্রু হোক চরম, কিন্তু তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার আছে। বর্তমানে যে প্রক্রিয়ায় বিচার কার্য পরিচালনা করা হচ্ছে তা জুডিশিয়াল পারসিকিউশন ছাড়া আর কিছুই না। বাংলাদেশের এই তথাকথিত আইন উপদেষ্টা বা এই যে তথাকথিত ট্রাইব্যুনালের যে সকল আইনজীবী আছে, তাদের কেউ আমাকে আইনি বিতর্কে প্রমাণ করতে পারবে না যে এই বিচারিক প্রক্রিয়া জুডিশিয়াল পারসিকিউশন নয়। এটা কোনো প্রসিকিউশন, এটা পারসিকিউশন। অর্থাৎ আদালত প্রক্রিয়া পরিচালনার মাধ্যমে, তথাকথিত আদালত প্রক্রিয়া পরিচালনার মাধ্যমে বর্তমান সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে আইনে ভবিষ্যতে প্রমাণিত হবে এবং এই আদালত প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ। এই আদালত প্রক্রিয়ার কোনো রায়ে যদি কোনো নেতা কর্মীর, আওয়ামী লীগের কোন রকম শাস্তি হয়, তাহলে তা হবে গর্হিত অপরাধ, দেশদ্রোহিতা। এমনকি পরবর্তীতে নির্বাচিত কোনো সরকার এলেও এই প্রক্রিয়াকে বৈধ বলে ঘোষণা করতে পারবে না। বর্তমান সরকার প্রথমত অসাংবিধানিক, আধা সাংবিধানিক, খিচুড়ি সাংবিধানিক। অন টপ অফ ইট, বর্তমান সরকার বিপ্লবী সরকারও না। এই বিচার প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে যেহেতু নির্দলীয় ভূমিকা পালন করা হয়নি, যেহেতু ফেয়ার ট্রায়াল নিশ্চিত করা হয়নি, এই বিচার প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা যদি সহায়তা প্রদান করে থাকে, তবে এই আইন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে যদি, যা বললাম, যদি সহায়তা করে থাকে আইন প্রয়োগকারী সংস্থা, তাহলে সেই আইন প্রয়োগকারী সংস্থার যারা ইনচার্জে থাকবেন তারাও এর জন্য সমভাবে দায়ী থাকবেন। রাষ্ট্রদ্রোহিতার জন্য, জুডিশিয়াল হত্যাকাণ্ডের জন্য, নিপীড়নের জন্য
ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্টের জন্য, অমানবিক কাজ করার জন্য আইনে ভবিষ্যতে দায়বদ্ধ হবেন। পৃথিবীর এমন কোনো দেশ, মানবিক সংস্থা থাকতে পারে না, আমি বিশ্বাস করি না, যারা এই বিচারিক প্রক্রিয়াকে সুষ্ঠু বলবে, নিরপেক্ষ বলবে, নির্দলীয় বলবে। আঘাত আসতে পারে যে কোনো সময়। যে যোগাযোগ স্থাপনের প্রক্রিয়ার মধ্যে এনআইএ ছিল, যে পাকিস্তান এবং বাংলাদেশ এই দিল্লি ব্লাস্টের সঙ্গে, সেই যোগাযোগটা স্থাপন হয়ে গিয়েছে। গতকালকে সিকিউরিটি কাউন্সিলের একটি বৈঠক ছিল, সেই বৈঠকে এনআইএ তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। সেই প্রাথমিক রিপোর্টে যেমন লস্করে তৈবার হাত রয়েছে সেটা যেমন প্রমাণিত, তেমনি ডেটোনেটার এসছে বাংলাদেশ থেকে। মানে রুটটা কিরাম, রুটটা হচ্ছে পেছনে ডিপ স্টেট দিয়েছে টার্কি পাকিস্তানকে, পাকিস্তান দিয়েছে বাংলাদেশকে, বাংলাদেশ থেকে রুটটা পাচার হয়ে চলে এসছে মিছুয়ারের দলের একটা এতে বোটে করে তারা চলে এসছে ভারতীয় স্লিপার সেলের কাছে। তারাও বোট নিয়ে গেছিল, সেখানে তারাও ধরা পড়েছে। এবার জানেন তো এজেন্সির কাছে খবর বের করার মতো সমস্ত রকম প্রক্রিয়া সমস্ত রয়েছে। তা সেই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে তারা হুড়ুড় করে বলে দিচ্ছে যা যা আছে একেবারে পেটের মধ্যে। কারণ এরা হচ্ছে হোয়াইট কলার ক্রিমিনাল, এরা তো টেরোরিস্ট নয়। এটা দুর্ঘটনাবশত ধাক্কা লেগে ফেটে গেছিল ডিফিউজার সমেত, আর রেখেছিল অ্যামোনিয়াম নাইট্রেটটা রেখেছিল হচ্ছে ইঞ্জিনের কাছে, যে তরল পদার্থ। আর তার সঙ্গে ইঞ্জিনের গরমটা যখন লেগেছে তখন সেটা, যেটা আমাদের বলছে আমাদের এফএসএল ফরেন্সিক ল্যাব যেটা বলছে, গরমটা যখন উত্তাপটা যখন বেড়ে গেছে তখন সেটা বাস্ট করে গেছে। আর বাস্ট করেছে এমন ভাবে সেটা পুরো একেবারে চার ধার জ্বালিয়ে দিয়েছে, যতটা ছিটকেছে ততটা জ্বালিয়ে দিয়েছে। এর মারণ ক্ষমতা দারুণ, যদিও ডিফিউজার ওর মধ্যে ছিল না। তাতেই এই যদি ডিফিউজার লাগানো থাকতো এবং যদি আপনার ডেটোনেটর থাকতো, তাহলে পরে এর মানে ব্যাপকতা আরো অনেক বেশি হতো। এখানে বাংলাদেশের যোগাযোগটা স্থাপন হয়ে গেল, ফলে যে জন্য ভারতবর্ষ ওয়েট করছিল যে যোগাযোগটা পাওয়া যাক, যোগাযোগটা স্থাপিত হয়ে গেছে। আইনের প্রাথমিক রিপোর্ট, এরপরে ডিটেল রিপোর্ট আসবে, ওটার উপরে ডিটেল পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে ডিটেল রিপোর্ট আসবে। কারা কারা জড়িত, কোন কোন লোক, তাদের নাম কি, হ্যান কি ত্যান কি সব। কারণ যাকে দিয়ে যায় তারা তো চেনে, একে অপরকে চেনে, ফলে সব এগুলো পেয়ে যাবো। আচ্ছা, দ্বিতীয় কথা, এবার ইউনূসের পলায়ন, যেটা আমি কালকে পোস্ট দিয়েছিলাম। ইউনূসের পলায়ন নিয়ে ডিপ স্টেট অনেককেই, মানে বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টন দুজনে একেবারে মাঠে নেমে অনেক দেশকে অনুরোধ করেছে, প্রচুর দেশকে। 1 মিনিট ধরবেন। প্রচুর দেশকে অনুরোধ করেছেন, কিন্তু কোনো দেশই রাজি হয়নি। এমনকি যে মুসলিম দেশগুলো আছে, ইউএই ছেড়ে দিন, কাতার, যারা সন্ত্রাসবাদের পক্ষে, সেই কাতারের আমির পর্যন্ত বলে দিয়েছে আমি মাসে 10 লক্ষ ব্যারেল আমি বিক্রি করি, তেল বিক্রি করি ভারতের সঙ্গে। আমি নিজে গিয়ে চুক্তি করে এসেছিলাম। ভারতের বিপক্ষ কোনো শক্তি এইরকম আমার দেশে এসে নাগরিকত্ব নিয়ে থাকুক বা আমি রাজনৈতিক আশ্রয় দেব, সেটা আমি করব না। রয়ে গেল হচ্ছে এমএসবি, মোহাম্মদ বিন সুলতান। মোহাম্মদ বিন সুলতান হচ্ছে আরাক্কাটি ওপরে। তিনি বলেছেন ঠিক আছে, না তো আমি করতে পারি না, আপনি বলছেন। হিলারি ক্লিন্টন তো বলেছে, আপনি বলছেন না তো আমি করতে পারি। তো আমার 3টে শর্ত আছে। এক হচ্ছে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, 2 হচ্ছে তিনি কোনো রাজনৈতিক কথা বলতে পারবেন না আমার দেশে, আর 3 নম্বর শর্তটা যেটা, সেটা শুনলে জমদূত পালিয়ে যাবে।
সেটা হচ্ছে কোনো দেশ যদি এক্সট্রাডিশন চায়, তার কোনো দেশের প্রতি তার অন্যায় করেছেন তিনি, সেই দেশ তার জন্য ভোগান্তি